হ্যালো ডিয়ার, আশা করি সবাই খুব ভালো আছো আর সবাই খুব পড়াশোনা করছো। তো ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে এটা কিসের ভিডিও। আজকে আমরা ডব্লিউবিসিএস এর মোস্ট ইম্পর্টেন্ট 25টা ইংলিশের কোশ্চেন প্র্যাকটিস করবো। হ্যাঁ, তাহলে শুরু করা যাক ক্লাস। কেমন? দেখো, বলেছে চুজ দ্য কারেক্ট সিনোনিম। সিনোনিম তো আসবেই পরীক্ষায়। চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ অবফাস্কেট। অবফাস্কেট মানে কি? অবফাস্কেট মানে হলো কাউকে মনে করো হতভম্ব করে দেওয়া, যেটার ইংলিশ ওয়ার্ড হচ্ছে কনফিউজ। অবফাস্কেটের সিনোনিম হচ্ছে কনফিউজ, কাউকে হতভম্ব করে দিলাম এইটা। ক্লারিফাই, ক্লারিফাই মানে হচ্ছে এটা কোনো কিছু পরিষ্কার করা, ক্লারিফাই করা। কোনো জিনিস মনে করো কোনো পাজলড আছে বা কোনো কেউ কিছু বলছে, সেটা আমি বলছি মানে বিস্তারিত এক্সপ্লেন করা, ক্লারিফাই। ইলুমিনেট, ইলুমিনেট হচ্ছে আলোকিত করা। কেমন? ইলুমিনেট হচ্ছে আলোকিত করা। সিম্পলিফাই, সিম্পলিফাই ঠিক ক্লারিফাইয়ের মতোই কিছু একটা আসে, কিন্তু এটা সিনোনিম হয় না। সিম্পলিফাই মানে হচ্ছে কোনো জটিল জিনিস সহজ করে বলা বা সহজ করা, তাকে বলি আমরা সিম্পলিফাই। কেমন? দেখো, তারপরে বলেছে চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ পার্সিমোনিয়াস। দেখো, পার্সিমোনিয়াস যদি আমরা এই ওয়ার্ডের মানে নাও জানি, মনে করো তুমি পরীক্ষা হলে ওয়ার্ডের মানে জানলে না, অপশন যে কটা আছে সেই কটা বাদ দিলে আমরা এর অ্যান্টোনিমটা বের করতে পারবো। যেমন দেখো, মিজারলি আর ইকোনমিক্যাল এই দুটো সিনোনিম হয়। মিজারলি এটা মানে হচ্ছে যে কৃপণ স্বভাবের, কিপটে, একটু হিসাবি। ইকোনমিক্যাল এটা মানে হচ্ছে হিসাবি। তো এই দুটি তো হবেই না, কারণ এই দুটি সিনোনিম চলে আসছে। এই দুটি এটার অ্যান্সার হতেই পারে না, কারণ এই দুটি সেম মিনিং চলে আসছে। এইবার দেখো, ফ্রুগাল, ফ্রুগাল মানেও এটা হচ্ছে এটা সিনোনিম। মিজারলি, ফ্রুগাল এটা মানেও যে একটু হিসাবি, কম খরচ করে, সেটাকে আমরা ফ্রুগাল বলি, মিজারলি বলি, ইকোনমিক্যাল বলি। আর ল্যাভিশ, ল্যাভিশ হচ্ছে এইটা আমাদের কারেক্ট অ্যান্সার। ল্যাভিশ হচ্ছে যে বেহিসাবি খরচা করে, যে বেহিসাবি খরচা করে সেটা হচ্ছে ল্যাভিশ, ল্যাভিশ। তো পার্সিমোনিয়াস, কিপটে, ল্যাভিশ, যে বেহিসাবি খরচা করে। তো এইটার অ্যান্টোনিম এইটা হলো। তারপরে প্রশ্ন দেখো, দেখো বলেছে মাদার সেজ ইউ ড্যাশ গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স। দেখো, এই চ্যানেলে বেশিরভাগ যে কোশ্চেনগুলো সেট করব, সেই কোশ্চেনগুলো গ্রামাটিক্যাল কোশ্চেন বেশি হবে। সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে স্পেলিং যে কারেকশন থাকে স্পেলিং এর, ওই প্রশ্নগুলো তো মুখস্থ করে হয়ে যায়। তুমি যে কোনো ভোকাবুলারি, একটা ভোকাবুলারি বই যদি তুমি তোলো, সেখান থেকে তুমি মুখস্থ করলে আরামসে হয়ে যাবে। কিন্তু যেটা তোমার সব থেকে বেশি দরকার, গ্রামারের ওপর কোশ্চেন। এই চ্যানেলে বেশিরভাগ, আমি এরপরে কন্টিনিউ আমার 25টা করে ইংলিশের কোশ্চেন আমরা প্র্যাকটিস করব, তো বেশিরভাগ আমাদের গ্রামারের উপর কোশ্চেন থাকবে। কেমন? দেখো, দেখো বলেছে মাদার সেজ, এটা একটা ডিরেক্ট সেন্টেন্স। মাদার ডিরেক্ট সেন্টেন্সও বলতে পারো, ডিরেক্ট স্পিচও বলতে পারো। বলছে মাদার সেজ ইউ ড্যাশ টু গো টু মার্কেট অ্যাট ওয়ান্স। দেখো, এইটা তোমরা অ্যান্সার করবো, তার আগে একটা কথা বলে দিই, জানো কখনো টু এর পরে মার্কেটের আগে দা হয়। এমন কিছু ওয়ার্ড আছে ইংলিশে, যেমন মনে করো মার্কেট, স্কুল, কলেজ, হাসপাতাল, চার্চ, মন্দির, এইগুলোর ক্ষেত্রে যদি আমরা জেনারেল পারপাসে যাই, তাহলে কিন্তু তার আগে কখনো দা বসে না। এবার মনে করো, আমি এক্সাম্পল দিচ্ছি, স্কুলে কি করি, স্কুলে আমরা পড়াশোনা করতে যাই। এইবার মনে করো স্কুলে গেছি আমি ফিস জমা দিতে। স্কুলে যদি আমি ফিস জমা দিতে যাই, তো আমি ফিস জমা দিতে কিন্তু আমরা কখনো স্কুলে যাই না, আমরা স্কুলে যাই পড়াশোনা করতে। স্কুলে যাওয়ার জেনারেল পারপাস কি? পড়াশোনা করা। এইবার মনে করো আমি স্কুলে গেছি ফিস জমা দিতে, বা আমি স্কুলে গেছি মনে করো কোনো টিচারের সাথে দেখা করতে। সব থেকে বেস্ট এক্সাম্পল এটা হবে। মনে করো আমরা স্কুলে গেছি টিচারের সাথে দেখা করতে, তো তখন আমরা স্কুলটাকে টু ইউজ করবো। এরকম হয় সেন্টেন্সটা। আমি মনে করো সেন্টেন্স আমি লিখেই দিচ্ছি। এরকম একটা সেন্টেন্স হয়, মনে করো যদি এরকম একটা সেন্টেন্স হয়, হি ওয়েন্ট টু দ্য স্কুল টু মিট এ টিচার। আবার যদি এরকম একটা সেন্টেন্স যদি আমি এরকম একটা লিখি, মনে করো এইখানে একটা লিখলাম, হি গোজ টু স্কুল। ভালো করে দেখো, হ্যাঁ, এটা শুধু স্কুলের ক্ষেত্রে না, এরকম আরো কতগুলো আছে। শিক্ষা কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র, মানে আমি বলছি শিক্ষা কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র, আর যখন ওই পূজা অর্চনা এরকম কিছু হয়, স্কুল, কলেজ, হাসপাতাল, চার্চ, টেম্পল, মন্দির, এইগুলোর ক্ষেত্রে এই নিয়মটা অ্যাপ্লাই হয়। এই নিয়মের উপর বেশ করে পরীক্ষা প্রশ্ন আসে। দেখো, তো যদি বলা হয় হি গোজ টু স্কুল, এইটা মানে কি সে স্কুলে যায় পড়াশোনা করতে। আর যদি বলা হয় হি ওয়েন্ট টু দ্য স্কুল টু মিট এ টিচার, দেখো স্কুলে টিচারের সাথে মিট করতে গেছিল, এই উদ্দেশ্যে তো স্কুল তৈরি হয়নি না। স্কুলে মানুষ কেন যায়? পড়াশোনা করতে। তাহলে এটা কি, এটা জেনারেল পারপাসে ইউজ হচ্ছে না, তখন আমরা এই স্কুলের আগে দা করবো।
বোঝা গেল? দেখো এইখানটা স্কুলে গেছিল পড়াশোনা করতে, তাই স্কুলে রেখে দেওয়া হয়নি, কিন্তু এইখানটা স্কুলে গেছে টিচারের সাথে মিট করতে, তাহলে এইখানে আমরা স্কুলে রেখে দেওয়া করবো। হি তখন করবো হি ওয়েন্ট টু দ্য স্কুল টু মিট এ টিচার। বোঝা গেল? এরকম শুধু স্কুল না, স্কুল আছে, মার্কেট আছে, আরো যে ওয়ার্ড গুলো আমি বললাম এগুলো খাতায় লিখে নিও, কেমন? এইবার দেখো আমরা এই প্রশ্নটা আসি। এইখানে বলেছে তাহলে এইখানটা ও বাজারে গিয়েছিল, এইটা ও বাজারে গিয়েছিল কিন্তু জিনিসপত্র কিনতে, বাজারে আমরা যাই জিনিসপত্র কিনতে। এবার মনে করো বাজারে গেছি কারোর সাথে দেখা করতে, তো বাজারে যদি যাই কারোর সাথে দেখা করতে, তো দেখা করতে যখন যাই তখন আমরা টু দা মার্কেট করব। কিন্তু এইখানটা মা তো আর বলবে না যে দেখা করতে যেতে হবে, তো মা বলবে কি যা বাজারে যা বাজার করে নিয়ে আয়, কেমন? এইবার দেখো, তো বলেছে ইউ গো টু ড্যাশ মার্কেট, আর এইটা হচ্ছে অন্য একটা কোশ্চেন আমি বোঝালাম। হ্যাঁ, দেখো যখন ইংলিশ শিখবো একটা কোশ্চেন থেকে সিমিলার আরো যত প্রশ্ন হয় সমস্ত কিছু আমরা ডিসকাস করবো। হ্যাঁ, তো গ্রামারের তো কোনো শেষ নেই। তোমাদের পরীক্ষা এক্সাম ওরিয়েন্টেড যে গ্রামারের যে নিয়মগুলো দরকার হয়, আমরা সেই গ্রামারের নিয়মগুলো প্রত্যেক কটা কোশ্চেন থেকে শিখবো, কেমন? দেখো বলেছে ইউ ড্যাশ টু গো টু মার্কেট অ্যাট ওয়ান্স মানে এক্ষুনি। হ্যাঁ, আচ্ছা, উইল টু কখনোই হয় না, ডু টু এইটাও কখনোই হয় না। এখন বেঁচে থাকলো আর, আর বেঁচে থাকলো হ্যাভ, দুটোই হয়। আর টু এটা হয়, হ্যাভ টু দুটোই হয়। মনে করো আমি এরকম একটা সেন্টেন্স বলছি, মনে করো এরকম সেন্টেন্স লিখছি, ইউ আর টু ডু দিস, এরকম একটা সেন্টেন্স আছে। ইউ আর টু ডু দিস। আরেকটা একটা এরকম সেন্টেন্স আছে, ইউ হ্যাভ টু ডু দিস। দুটো সেন্টেন্সই কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট। ইউ আর টু ডু দিস আর ইউ হ্যাভ টু ডু দিস দুটো সেন্টেন্সই কারেক্ট, কিন্তু পার্থক্য হলো কি দেখো, যখন আমরা এই অ্যামিজারের পরে যখন টু বলি তখন জেনারেল পারপাস, ঠিক আছে তোমাকে এই কাজটা করতে হবে, এইটা মানে কি ইউ আর টু ডু দিস মানে তোমাকে এটা করতে হবে, তো তুমি এমনি বলা হচ্ছে তোমাকে এটা করতে হবে। আর যদি বলা হয় ইউ হ্যাভ টু ডু দিস মানে তোমাকে এটা করতে হবেই, যখন এই হ্যাভ টু ইউজ করি তখন একটু এমফেসিস করা হয় যে না তোমাকে এটা করতে হবে, আরো রেসপন্সিবিলিটি বাড়ে, ডিউটি বাড়ে, সমস্ত কিছু, যে তুমি এটা অ্যাভয়েড করতেই পারবে না। এইটা এইটা ক্ষেত্রে কি ঠিক আছে আমি করবো পরে, ইউ আর টু ডু দিস তোমাকে এটা করতে হবে, তুমি করো কোনো এক সময়। আর ইউ হ্যাভ টু ডু দিস মানে তোমাকে এটা রেসপন্সিবিলিটির সাথে এটা করতে হবে, যখন দায়িত্ব বোঝায় তখন আমরা হ্যাভ টু ইউজ করি। তো মা বলেছে যে তোমাকে বাজার যেতে হবে, এইখানটা আমরা হ্যাভ টু ইউজ করব, এইখানটা কিন্তু কখনো আর টু ইউজ করা যায় না, কারণ এটা রেসপন্সিবিলিটির সাথে কাজটা করতে হবে, এই সেন্স আসে। দেখো এই ইংলিশ গ্রামারে কিন্তু সেন্স মানে তুমি কি উদ্দেশ্যে, কে কি উদ্দেশ্যে বলছে, কে কি উদ্দেশ্যে কাজ করছে, এটা কিন্তু ভীষণ ম্যাটার করে। হ্যাঁ, তো অ্যাট ওয়ান্স তোমাকে এক্ষুনি এই কাজটা করতে হবে, তাই আমরা এটা হ্যাভ টু ইউজ করবো, কেমন? বলেছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এটা তো বাচ্চাদের প্রশ্ন। দেখো ইচ অফ দ্য বয়েজ, সারা জীবন মনে রাখবে ইচ অ্যান্ড এভরি থাকলে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। মনে করো যদি এরকম একটা সেন্টেন্স লিখি, হ্যাঁ, ইচ EACH ইচ বয় গোজ দেয়ার মানে কি প্রত্যেক কটা ছেলে সেখানে যায়। এইবার মনে করো যদি এরকম একটা সেন্টেন্স লিখি, ইচ বয়, ও আচ্ছা এইটা যে এইটা সিঙ্গুলার, এই ভার্বটাও কিন্তু একটা সিঙ্গুলার, কেন হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে এই সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তাহলে কিন্তু এস বাই এস বসে। আবার বলি সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস বসে। আচ্ছা তোমাদের আরো অ্যামিজার দিয়ে পড়ি তাহলে তোমরা আরো তাড়াতাড়ি এটা বুঝতে পারবে, কেমন? দেখো মনে করো ইচ বয় ইজ হ্যাপি, এটা আরো ভালো করে বুঝতে পারবে। ইচ বয় ইজ হ্যাপি প্রত্যেক কটা ছেলে খুশি। এখন যদি আমি এরকম একটা সেন্টেন্স লিখি, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, কি হবে ইজ হবে না আর হবে? হ্যাপি। দেখো এখানে কিন্তু বলেছে ইচ বয় ইজ হ্যাপি প্রত্যেক কটা ছেলে কিন্তু খুশি, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল তাহলেও আমরা ইজ করব, বোঝা গেল? তাহলে ইউজ করব। যখনই কোনো নাউনের আগে ইচ বা এভরি আমরা ব্যবহার করব তখন সেই নাউনটা অবশ্যই সিঙ্গুলার হবে, দেখো দুটোই সিঙ্গুলার, আর এবং এই ভার্বের সাথে যেটা ভার্বে সেটা সিঙ্গুলার ভার্ব হবে। এখানেও দেখো ইচ বয় তো বয় কি হচ্ছে, বয় হচ্ছে সিঙ্গুলার আর ভার্ব হচ্ছে সিঙ্গুলার। বোঝা গেল? কোনো প্রশ্ন আছে? নেই। কোনো প্রশ্ন থাকলেও উত্তর জিজ্ঞাসা করবে কি করে, তাহলে এটা রেকর্ডেড ভিডিও হচ্ছে। দেখো
তো এবার দেখো আমাদের প্রশ্নটা দেখো কি বলেছে। দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, আমাকে কারেক্ট সেন্টেন্স আইডেন্টিফাই করতে হবে। ইচ অফ দ্য বয়েজ, তো ইচ এখানে কি সাবজেক্ট কি ইচ, তাহলে এইটা কখনোই সিঙ্গুলার হবে না। আচ্ছা, এখানে আরেকটা নিয়ম অ্যাপ্লাই হয়েছে, এখানে দুটি নিয়ম অ্যাপ্লাই হয়েছে। মনে করো যদি এরকম একটা সেন্টেন্স হয়, ওয়ান অফ দ্য বয়েজ ইজ আর হ্যাপি, এইরকম একটা আছে। আরেকটা আছে দেখো, সরি দেখো, টু অফ দ্য বয়েজ ইজ আর হ্যাপি। ভালো করে দেখো, ওয়ান অফ দ্য বয়েজ ছেলেগুলোর মধ্যে একজন, এইখানে কিন্তু এইটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে, তাহলে এইটা আমাদের এইটা হবে ইজ। বোঝা গেল? টু অফ দ্য বয়েজ ছেলেগুলোর মধ্যে দুজন, আমাদের মেইন সাবজেক্ট কিন্তু এইটা হচ্ছে, টু তো প্লুরাল, তাহলে আমরা এটা কি করব, এইটা আর করব। বলো কোনো সমস্যা আছে? টু অফ দ্য বয়েজ ছেলেগুলোর মধ্যে দুজন, আর হলো কারণ এটা প্লুরাল। ওয়ান অফ দ্য বয়েজ ওয়ান সিঙ্গুলার, তাই এটা ইজ হলো। এইবার দেখো, তাহলে ইচ অফ দ্য বয়েজ, আমরা এই মধ্যে জানলাম ইচ সবসময় সিঙ্গুলার হয়। ইচ অফ দ্য বয়েজ, তাহলে ইচ সিঙ্গুলার, তো হ্যাভ তো কখনো হবেই না। এখানে ইচ অফ দ্য বয়েজ এখানে হ্যাভ করেছে, এইটাও ভুল হবে। এইবার দেখো, এখন হচ্ছে খুব মজাদার একটা ব্যাপার, ইচ অফ দ্য বয়েজ হ্যাজ ডান সবই কারেক্ট আছে। এইখানটা হচ্ছে হিজ, এইখানটা হচ্ছে দেয়ার। কতগুলো গ্রামারের নিয়ম মিক্সড করে কোশ্চেনটা তৈরি করা হয়েছে। দেখো, ইচ অফ দ্য বয়েজ হ্যাজ ডান হিজ ওয়ার্ক হয়, কখনো দেয়ার ওয়ার্ক হয় না। কেন দেয়ার ওয়ার্ক হয় না? ছেলেগুলোর মধ্যে প্রত্যেকে তাদের কাজ করেছিল, একটা ইন্ডিভিজুয়াল আছে, যে ইন্ডিভিজুয়ালি বলা হচ্ছে যে ছেলেরা প্রত্যেকে সিঙ্গুলার এক একটা ইউনিট ধরা হচ্ছে, প্রত্যেকে তারা তাদের কাজ করেছিল, তাহলে এটা হিজ হয়, নাকি এইটা দেয়ার হয়। বোঝা গেল? এইটা হলো আমাদের অ্যান্সার, যে ইচ অফ দ্য বয়েজ হ্যাজ ডান হিজ ওয়ার্ক। তারপরে বসে দেখো, আচ্ছা তাহলে দেয়ার কখন হতো? দেয়ার হতো তখন যদি মনে করো আমরা এইটা এইভাবে লিখতাম। দেখো ভালো করে দেখো, দেয়ারটা কখন হতো একটুখানি শিখেন। মনে করো যদি এরকম থাকতো, দে হ্যাভ ডান দেয়ার ওয়ার্ক, এরকম একটা কাজ আছে, সেন্টেন্স আছে, দে হ্যাভ ডান দেয়ার ওয়ার্ক, তারা করেছিল তাদের। এই ক্ষেত্রে দেকেই মডিফাই করছে, তাই আমরা দেয়ার করব। কেমন? নেক্সট প্রশ্ন দেখো, হ্যাঁ, টু টেক স্টক অফ, এটা একটা ইডিয়ম। এটা মানে কি? টু টেক স্টক অফ। দেখো, বাচ্চা বাচ্চা মানুষ এটা ভাববে যে স্টক তো সাধারণত অ্যাকুমুলেট হওয়া উচিত। স্টক মানে তো তোমরা জানো, অ্যাকুমুলেট মানে কি জড়ো করা, কিন্তু টু টেক স্টক অফ এটা কখনোই অ্যাকুমুলেট হয় না। নেক্সট, টু কোশ্চেন, এটা টু কোশ্চেনও হয় না। টু আর্গিউ, তর্ক বিতর্ক করা, এইটা হয় না, এটা মুখস্থ করার বিষয়, যে টু রিভিউ অর এভালুয়েট সামথিং। টু টেক স্টক অফ মানে হচ্ছে কোনো কিছু আমি এভালুয়েট করছি, কোনো কিছু রিভিউ করছি, ভালো করে আমি সেটা এক্সামিন করছি, তখন আমরা টু টেক স্টক অফ করি, মানে ভালো করে বিচার বিশ্লেষণ করা, তখন আমরা এই ইডিয়মসটা ইউজ করি। তারপর দেখো, ইডিয়ম তত বোঝার কিছু নেই, তো এটা তো মুখস্থ করার বিষয়, এখানটা বেশি সময় নষ্ট করে লাভ নেই। টু বাইট দ্য ডাস্ট, দেখো এটা বাইট মানে কি জানো? কামড়ানো। ডাস্ট মানে কি জানো? ধুলোবালি। এখন প্রশ্ন হলো যে দেখো, ধুলোবালি কামড়ানো, স্বাভাবিক সবাই ভাববে যে একটু ফল ডাউন সাডেনলি, হঠাৎ করে সে নিচে পড়ে গেছে তো ধুলোবালি কামড়েছে, না, এটা কখনোই হয় না। দেখো, টু ইট সামথিং ডার্টি, এটা হতে পারে যে ধুলোবালি কামড়েছে, তার মানে কি ধুলোবালি কামড়ে কিছু নোংরা জিনিস কিছু খেয়েছে, না, এইটা হয় না। টু বিকাম অ্যাংরি, রেগে গেছে, এইটাও হয় না। এইটা হয় আমাদের কারেক্ট অ্যান্সার, টু ডিফিট, টু ফেস ডিফিট। টু ফেস, আচ্ছা ডিফিট মানে কি? পরাজয়, হেরে যাওয়া। ডিফিট মানে হচ্ছে হেরে যাওয়া। তো বলি টু ফেস ডিফিট মানে যখন হার যখন স্বীকার করা হয়, আমি যখন হেরে গেছি বা কেউ যখন হেরে গেছে, টু ফেস ডিফিট, তখন হচ্ছে টু বাইট দ্য ডাস্ট। কেমন? তারপরে বসে দেখো, দারুণ প্রশ্ন। প্রিপজিশন থেকে তোমাদের একটা প্রশ্ন পরীক্ষা থাকবেই, হ্যাঁ, প্রিপজিশন থেকে তোমাদের একটা প্রশ্ন পরীক্ষা থাকবেই। হি ওয়েটেড ড্যাশ ইজ মাদার, খুব ইজি একটা সেন্টেন্স। অন, অফ, ফর, আর বলেছে বোথ এ এন্ড বি। খুব ভালো করে দেখো, যদি আমরা ওয়েট অন ইউজ করি, মনে করো ওয়েট অন ইউজ করলাম, ওয়েট অন মানে জানো কি? মনে করো আমি অন ইউজ করলাম, ওয়েট অন মানে হচ্ছে সেবা করা। ওয়েট অন, সেবা করা, মনে রাখবে। নার্স, যেটাকে আমরা বলি নার্স,
ওয়েট অন নার্স। আচ্ছা আবার দেখো, নার্স কিন্তু নাউন হয় ভার্ব হয়, এই এই নিয়মের উপর বেস করে কোশ্চেন আছে। দেখো ইংলিশে এমন কিছু ওয়ার্ড আছে, যেগুলো নাউন ফর্মে ইউজ করা যায়, ভার্ব ফর্মে ইউজ। যেমন মনে করো আবার যেমন আমি মনে করো একটা সেন্টেন্স বলছি যে হি হি ড্রিমড লাস্ট নাইট, গত রাত্রে সে স্বপ্ন দেখেছিল। এটাও বলা যায় হি ড্রিমড এ ড্রিম, সে একটা স্বপ্ন দেখেছিল লাস্ট নাইট, এটাও বলা যায়। যেরকম মনে করো যদি বলা হয় হি রানস ফাস্ট, সে খুব দ্রুত দৌড়ায়। আর যদি বলা হয় হি ইজ এ ফাস্ট বোলার, ফাস্ট বোলার মানে জানো কি, সে যে খুব দ্রুত বল করে। তো হি রানস ফাস্ট, এখানটা ফাস্ট কি হলো, অ্যাডভার্ব হলো। হি ইজ এ ফাস্ট বোলার, ফাস্ট বোলার গেল ফাস্ট বোলারকে মডিফাই করছে, যার জন্য ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দেখো যদি আমরা প্রথম সেন্টেন্স কি দেখলাম, হি হি ড্রিমড লাস্ট নাইট, ড্রিমটা কি ভার্ব ছিল। তো নেক্সট আমরা দেখছি হি ড্রিমড এ ড্রিম, এ ড্রিম শেষে আছে, সেটা নাউন হয়ে গেল। যদি বলা হয় যে হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়, ফাস্ট এখানটা অ্যাডভার্ব। আর যদি বলা হয় হি ইজ এ ফাস্ট বোলার, ফাস্ট বোলার, ফাস্ট কাকে মডিফাই করছে, বোলারকে মডিফাই করছে, যার জন্য এখানটা ফার্স্ট অ্যাডজেক্টিভ হলো। এবার দেখো এত কিছু লেখার দরকার নেই। দেখো হি ওয়েটেড অন হিজ মাদার, তাহলে যেটা বলছিলাম নার্স, নার্স হচ্ছে সেবিকা, নার্স মানে সেবিকা হয়। আবার নার্সের ভার্ব ফর্ম হচ্ছে কাউকে সেবা করা, কেমন দেখো। তো হি ওয়েটেড অন হিজ মাদার, সে তার মাকে সেবা করেছিল। এই ওয়েট অন মানে সেবা করা, তো অন আমাদের কারেক্ট, এটা ঠিক। এবার দেখো যদি বলা হয় হি ওয়েটেড ফর হিজ মাদার, সে তার মায়ের জন্য অপেক্ষা করেছিল। তো যখন ফর ইউজ করা হয় তখন আমরা কি, হি ওয়েটেড ফর, সে তার মায়ের জন্য অপেক্ষা করেছিল। তো এই ক্ষেত্রে অনও কারেক্ট, ফরও কারেক্ট, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে এইটা। বোঝা গেল? আমাদের কারেক্ট অ্যান্সার হবে এইটা। কারণ ওয়েট অন মানে কি সেবা করা, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। ওয়েটেড ফর মানে কি অপেক্ষা করা, এটা যদি আমরা ফর করি তাহলে কি হয়, অপেক্ষা করা হয়, কেমন। তাহলে বোথ এ এন্ড বি আমাদের অ্যান্সার। ওয়ান অর সাবস্টিটিউশন, পরে বসে দেখো, এ পারসন হু হেটস ম্যানকাইন্ড, একটা মানুষ যে সমস্ত মানুষকে ঘৃণা করে। দেখো এই যে ফিলান্থ্রপিস্ট, আচ্ছা সবসময় মনে রাখবে যখন এরকম মিস দিয়ে কিছু আসবে, মিস, তখন সবসময় নেগেটিভ আসবে, মনে রাখবে। মিস দিয়ে কিছু আসে সেটা নেগেটিভ আসবে। এবার দেখো ফিলান্থ্রপিস্ট, ফিলান্থ্রপিস্ট মানে কি, যে সবাইকে খুব ভালোবাসে, সবাইকে খুব সাহায্য করতে চায়। ফিলান্থ্রপিস্ট অন্য যখন কেউ বিপদে পড়লো, সে ঝাঁপিয়ে পড়ে তাকে সাহায্য করার জন্য, তখন আমরা ফিলান্থ্রপিস্ট ইউজ করি, যে সবাইকে খুব সাহায্য করে, সবাইকে খুব ভালোবাসে। বলছে হু হেটস ম্যানকাইন্ড। আচ্ছা মিসোগ্যানিস্ট, আচ্ছা মিসোগ্যানিস্ট আর মিসোগ্যামিস্ট, মিস্ট, মনে করো মিসোগ্যানিস্ট মানে হচ্ছে যে নারী বিদ্বেষী, মেয়েদেরকে যে অপছন্দ করে। এরকম তো হয় না পৃথিবীতে মানুষ, তাই না? যাই হোক দেখো, তো বলে যে মিসোগ্যানিস্ট যে মেয়েদেরকে অপছন্দ করে। আর মিসোগ্যামিস্ট, মিস্ট এম, এম থাকলে তখন হয় বিবাহ, যে বিবাহকে অপছন্দ করে। কেউ এরকম হয় না সাধারণত যে বিয়ে করতে নারাজ। দেখো তো মিসোগ্যামিস্ট মানে হচ্ছে যখন মিস্ট আসে তখন সেটা বিবাহ করতে যে পছন্দ করে না। আর মিসোগ্যানিস্ট যখন এন আসে, যখন মনে করো এরকম মিসোগ্যানিস্ট আসছে, তখন যে মেয়েদেরকে অপছন্দ করে। আর মিসানথ্রোপিস্ট হয় যে সমস্ত মানুষকে ঘৃণা করে, মিসানথ্রোপিস্ট যে সমস্ত মানুষকে ঘৃণা করে, মিসোগ্যানিস্ট যে শুধুমাত্র মেয়েদেরকে ঘৃণা করে, রাইট? আচ্ছা সিনিক হচ্ছে যে কোনো মানুষকে বিশ্বাস করতে পারে না, কোনো মানুষ কোনো একটা কাজ বাজ করছে বা যাই করছে ও সবসময় সন্দেহ করছে সবাইকে, তো তাকে আমরা বলি সিনিক। সমস্ত বিষয় নিয়ে যে সন্দেহ করে তাকে আমরা সিনিক বলি, কেমন। তারপরে প্রশ্ন দেখো, হ্যাঁ দেখো 9 প্রশ্নটা দেখো, কেমন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা তো অনেকে তো মনে হতে পারে যে এটা ব্যাংকের প্রশ্ন, আইবিপিএস তো ব্যাংকের পরীক্ষা প্রশ্ন হয়। তো আইবিপিএস এ এসেছিল তো ব্যাংকের প্রশ্ন ডব্লিউবিসিএস এ প্র্যাকটিসের কি করছে। দেখো এর আগের বার লাস্ট ইয়ার তোমরা ডব্লিউবিসিএস এর একটা, লাস্ট ইয়ার যে ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, তোমরা যদি দেখো সেখানটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা ডবল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর প্রশ্ন এসেছিল, সেটা প্রিপোজিশনের উপর বেস করে এসেছিল। এইটা হচ্ছে ওয়ার্ডের উপর বেস করে। তো আগের বার প্রিপোজিশনের উপর বেস করে এসেছিল, এইবার তো ওয়ার্ডের উপর বেস করে পরীক্ষা আসতেই পারে, তাই না? তো ভালো করে দেখো, এটা প্র্যাকটিস করো তোমাদের। আমি এই যখন কোনো আমি এরপরে যে কোশ্চেন সেটগুলো, যে কোশ্চেন আমি সেটগুলো তৈরি করব, যেখানটা ব্যাংকের পরীক্ষার যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে, বা এসএসসি সিজিএল 10+2 এমটিএস যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে, সেগুলো কিন্তু আমি এখানটা ইনক্লুড করব। এর ফলে কি হবে, তোমাদের প্রিপারেশনটা একদম সলিড প্রিপারেশন হবে। হ্যাঁ দেখো, হ্যাঁ এবার বলেছে দ্য অ্যাক্ট্রেস ইজ, কোন অ্যাক্ট্রেস ইজ অ্যাট দ্য ম্যানার ইন হুইচ,
কোন একটা ম্যানারে ইন হুইচ সাচ ডেসপিকেবল। আচ্ছা ডেসপিকেবল মানে যেটা ঘৃণ্য, ডেসপিকেবল ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ডেসপিকেবল এটার ভার্ব হচ্ছে ডেসপাইজ। ডেসপাইজ মানে হচ্ছে ঘৃণা করা, হেট। দেখো হ্যাঁ, ইন সাচ ডেসপিকেবল সোশ্যাল কাস্টমস, এমন কিছু খারাপ কিছু রীতিনীতি আছে, সামাজিক রীতিনীতি আছে, ড্যাশ টু থ্রাইভ। আচ্ছা থ্রাইভ মানে হচ্ছে যেটা বেড়ে উঠছে, সমাজে যেটা বেড়ে উঠছে, সাকসেসফুলি যেটা বেড়ে উঠছে সেটাকে থ্রাইভ করবো ইন দ্য সোসাইটি। তাহলে এটা একটা নেগেটিভ সেন্স আসছে, রাইট? দেখো বলছে এরকম একটা ঘৃণ্য একটা সামাজিক রীতিনীতি সমাজে বেড়ে উঠছে, এই জন্য ওই অ্যাক্ট্রেস কি করেছিল, আগে দেখো এটা কি করেছিল। আচ্ছা তিনি যে খুশি হয়েছিলেন এই খারাপ রীতিনীতি দেখে, এরকম তো হতে পারে না, তাহলে হ্যাপি হবে না, এটা কখনোই হতে পারে না। আচ্ছা টাচ এইটা কখন ইউজ করে? টাচের দুটো মিনিং হয়, একটা হচ্ছে আমি কিছু স্পর্শ করলাম, আই টাচ দ্য গ্লাস, আরেকটা হয় মনে করো কারোর কোনো কিছু আমার হৃদয় স্পর্শ করে গেছে, মনে করো হিজ সং টাচড মি, মানে তার গানটা আমার হৃদয় স্পর্শ করে গেছে, আমি খুব খুশি হয়েছিলাম। জেনারেলি এই ক্ষেত্রে টাচ পজিটিভ সেন্সে ইউজ হয়, যে হ্যাপি হয়েছিলাম, খুশি হয়েছিলাম, আমার হৃদয় স্পর্শ, পুরো মুগ্ধ হয়ে গেছিলাম। তাহলে দেখো এরকম কোনো খারাপ কাজ বাজ দেখে কেউ কোনো মুগ্ধ হয়, এটা কখনো হতেই পারে না, যার জন্য আমার এই দুটো প্রথমেই বাদ গেল। দেখো ব্যাংকে 5টা অপশন হয়, এই জন্য 5টা অপশনই আমি দিয়েছি। হ্যাঁ, এটা পুরো ব্যাংকের প্রিভিয়াস ইয়ার একটা প্রশ্ন। আমাকে এখন এই তিনটের মধ্যে যে কোনো একটা আমাকে চুজ করতে হবে। আচ্ছা আগে বলি তিনটের মানে কি। শক মানে জানো কি, মানে শক হয়ে গেছিলাম, আতঙ্কিত হয়ে গেছিলাম, অবাক হয়ে গেছিলাম। অ্যালার্ট মানে জানো। আচ্ছা অ্যাপার্ট মানে হচ্ছে ফ্রাইটেন্ড হয়ে যাওয়া, ভয় পেয়ে যাওয়া, এটাও শক হয়ে যাওয়া, সিমিলার মিনিং এ আসে। হ্যাঁ, আতঙ্কিত হয়ে যাওয়া, ভয় পেয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া। কন্টিনিউ মানে কি জানো? এম্বারেসড। আচ্ছা এম্বারেসড জেনারেলি এম্বারেসড লজ্জিত হওয়া, লজ্জিত হওয়া, অ্যাশেমড। তো যাই হোক এম্বারেসড এটা দেখে তিনি লজ্জিত হয়েছে, এটা হতে পারে, না হওয়ার কিছু নেই, এই ওয়ার্ডটা এখানটা হলেও হতে পারে। কিন্তু দেখো পারসিস্ট কখনো এইটার সাথে আসে না। কেন আসে না? পারসিস্ট সাধারণত ইন ক্যারি করে, পারসিস্টের পরে ইন আসে আর ভিওন আইএনজি, তাহলে টু প্লাস পারসিস্টের পরে ইন আসে আর তার সাথে ভিওন আইএনজি আসে, আর এখানে টু এর সাথে ভিওন আসে, তাহলে এইটা কখনো হবে না, এই ডিএটটা হবে না। বাদ বাকি পড়ে থাকলো বি আর সি। এইবার দেখো বি আর সি এর মধ্যে দেখো এই দুটি অপশনই, মানে এই দুটি ওয়ার্ডই কিন্তু প্রথমটার ক্ষেত্রে কারেক্ট। আমাকে দেখতে হবে এখন এই দুটি ওয়ার্ডের মধ্যে কি। দেখো এবার দেখো বাচ্চা মানুষ জানে এই ক্ষেত্রে এইটা একটা ক্লজ, এট দ্য ম্যানার, আর বাদ বাকি ইন হুইচ সাচ, এই বাদ বাকি পুরোটা হচ্ছে একটা ক্লজ। এখন দেখো তোমরা ক্লজ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, এই ক্লাসটা করার পরে তোমরা ক্লজের ক্লাসটা অবশ্যই করো। ক্লজের ক্লাস করলে দেখবে একটা না একটা প্রশ্ন তুমি পরীক্ষা আসবেই, মিনিমাম দুটো থেকে একটা কি দুটো প্রশ্ন তোমাকে ক্লজের উপর বেস করে পরীক্ষা দেবেই, তুমি যে পরীক্ষার প্রিপারেশন নাও না কেন, ক্লজের উপর বেস করে একটা প্রশ্ন থাকবেই। এবার দেখো ভালো করে দেখো। আচ্ছা ক্লজ জিনিসটা কি মনে রাখবে, CLAUSE, ক্লজ সবসময় সাবজেক্ট তার সাথে ভার্ব থাকবে, এইটা হচ্ছে ক্লজের বৈশিষ্ট্য, একটা সাবজেক্ট আর তার সাথে একটা ফিনাইট ভার্ব থাকবে। এবার দেখো বাচ্চা মানুষ জানে তো এইখানটা এইটা হচ্ছে একটা ক্লজ, আর ইন হুইচ এখানে একটা ক্লজ। যদি এটা একটা ক্লজ হয় এইখান থেকে এইটা হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ দেখো এই ক্ষেত্রে এইটা হচ্ছে একটা সাবজেক্ট, এইটা সোশ্যাল কাস্টম, তাহলে সাবজেক্টের পরে আমাদের কি হবে? ভার্ব হবে। এইবার দেখো যদি সাবজেক্টের পরে আমরা যদি ভার্ব করি তাহলে আমাকে কন্টিনিউ করবো না অ্যালাউ করবো? আচ্ছা অ্যালাউডটা আগে দেখি ভালো করে। দেখো অ্যালাউডটা যদি হয়, অ্যালাউড কি কিভাবে সেন্টেন্সে ইউজ হয়, অ্যালাউড যেখানটা মেইন ভার্ব হয়ে কাজ করে কি কিভাবে হতে পারে দেখো। হয় তোমাকে এইটা এইভাবে করতে হবে, হি ALLOWED, হি অ্যালাউড মি টু গো। আরেকটা হতে পারে I was ALLOWED, I was allowed to go। দেখো হি অ্যালাউড মি টু গো মানে কি, সে আমাকে যেতে অ্যালাউ করেছিল, অনুমতি দিয়েছিল, পারমিশন দিয়েছিল বা অ্যালাউ করেছিল। হি অ্যালাউড মি টু গো, সে আমাকে যেতে অ্যালাউ করেছিল। আর আই ওয়াজ অ্যালাউড টু গো মানে আমি নিজে, এইটা মানে সেটা যে আই ওয়াজ অ্যালাউড টু গো মানে আমাকে অ্যালাউ করা হয়েছিল যেতে। এইটা কিসে ছিল? এইটা ছিল অ্যাক্টিভ ভয়েসে, এটা ছিল অ্যাক্টিভ ভয়েসে। আর এইটা কিসে হলো? এইটা হচ্ছে প্যাসিভ ভয়েসে। হ্যাঁ এবার দেখো তাহলে আমাকে অ্যালাউড হয় আমাকে এই ফরমেশনে আনতে হবে অথবা আমাকে এই ফরমেশনে আনতে হবে। এইবার দেখো এইখান যদি আমরা এই ফরমেশনটা যদি আমরা অ্যালাউড দেখো অ্যালাউড V1 V2 V3 সব এই অ্যালাউড এর V1 হচ্ছে অ্যালাউড এর V1 ভার্বের ফার্স্ট হচ্ছে অ্যালাউড। এবার দেখো হি অ্যালাউড মি, যদি আমরা এখানটা করতাম তাহলে কোথাও না কোথাও এরকম মনে হতো যে এ সাবজেক্ট হচ্ছে,
দেখো হি অ্যালাউড মি টু গো, যদি আমরা এখানটা অ্যালাউড করতাম, যদি শুধু অ্যালাউড করতাম এইখানটা ঠিক এই নিয়মটার মধ্যে দিয়ে এখানটা করতাম, তাহলে এরকম হতো যে এরকম যেটা সামাজিক রীতিনীতি অ্যালাউ করছে, কিন্তু সামাজিক রীতিনীতি অ্যালাউ করছে এরকম হয় না। সামাজিক রীতিনীতিকে আমরা সোসাইটির মধ্যে এক্সিস্ট রাখছি তাই ও অ্যালাউ করছে না। আবারও বলি, সামাজিক রীতিনীতি ও কিন্তু কখনো অ্যালাউ করে না কাউকে, সামাজিক রীতিনীতিকে আমরা অ্যালাউ করছি তাই কিন্তু ও এক্সিস্ট করছে এখন পৃথিবীতে, আমাদের সোসাইটিতে। তাহলে ও নিজে কিছু করতে পারে না, তাহলে এইটা কখনো অ্যাক্টিভ ভয়েসে অ্যালাউ হতেই পারে না। এইবার মনে করো যদি প্যাসিভ ভয়েসে করতাম, ভালো করে দেখো, যদি প্যাসিভ ভয়েসে করতাম তাহলে এরকম তো একটা বি ভার্ব আসতো, কিন্তু এখানে তো কোনো বি ভার্ব নেই, শুধু অ্যালাউড আছে। তো এইটা কখনোই হতে পারে না, আমাদের কারেক্ট অ্যান্সার হবে এইটা। বোঝা গেল? তোমাকে এই এই যে এই অপশনটা বাদ দেওয়ার জন্য, এই অ্যালাউড শব্দটা বাদ দেওয়ার জন্য তোমাকে অ্যাক্টিভ আর প্যাসিভ এটা কিন্তু ভালো করে জানতেই হবে। ভয়েস চেঞ্জ, তোমাকে ভয়েস চেঞ্জ এই যে এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, আমার এই চ্যানেলে একদম ডিরেক্ট মানে পুরো টোটাল ফুল ভিডিও করা আছে অ্যাক্টিভ ভয়েসে, ভয়েস চেঞ্জের উপর। তোমরা কিন্তু এই ক্লাস করার পরে ক্লজের ভিডিওটা তো অবশ্যই দেখবে আর ভয়েস চেঞ্জের ভিডিওটা অবশ্যই দেখবে, কেমন? আচ্ছা, আরেকটা ব্যাপার, অনেকে তো বলতে পারে যে এই অ্যালাউডটা তো পাস্ট পার্টিসিপল হিসেবে ইউজ হতে পারতো না, এইখানটায় অ্যালাউড পাস্ট পার্টিসিপল হিসেবে ইউজ হবে না, কারণ পাস্ট পার্টিসিপল ওই আমরা যেটা ইউজ করি ওইটা ইউজ করলে ফ্রেজ চলে আসবে, কিন্তু ইন হুইচ, হুইচ দিয়ে যেতে হয়েছে এটা আমাকে ক্লজেই রাখতে হবে, আর ক্লজ সবসময় সাবজেক্ট আর ভার্ব থাকবেই, কোনো ক্লজ কখনো সাবজেক্ট ভার্ব ছাড়া হতেই পারে না। তো এই ক্ষেত্রে যদি আমরা পাস্ট পার্টিসিপল ওইভাবে ইউজ করতাম তাহলে কিন্তু এটা ফ্রেজ চলে আসতো, সেন্টেন্সটা ভুল হয়ে যেত। আচ্ছা, তাহলে এটা বোঝা গেল যে এইখানটা আমাদের এই অ্যালাউড কেন হবে না এটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে এইটা, যে এই অ্যাক্ট্রেস, হ্যাঁ ওই অ্যাক্ট্রেস তিনি এইটা দেখে খুব ভয় পেয়ে গেছিলেন, আতঙ্কিত হয়েছিলেন, ওনারা শকড হয়েছিলেন যে এরকম একটা ঘৃণ্য সমাজের রীতিনীতি এখনো সোসাইটিতে এক্সিস্ট করছে, বেড়ে উঠছে, কেমন? এইভাবে কিন্তু তোমাদের এই কোশ্চেন গুলো অ্যাটেন্ড করতে হবে, তোমার সবকটা ওয়ার্ডের মানে জেনে তারপর করতে হবে, ওয়ার্ডের সঠিক ব্যবহারে তোমাকে জানতে হবে, আর গ্রামারের নিয়ম তো তোমার জানতেই হবে। হ্যাঁ, এরকম এরকম ডব্লিউবিসিএস এরকম দুটো প্রশ্ন কিন্তু থাকবেই। হ্যাঁ, কোশ্চেনের প্যাটার্ন কিন্তু আস্তে আস্তে টাফ হচ্ছে, ডিফিকাল্ট হচ্ছে। দেখো এবার তারপরে প্রশ্ন দেখো, হার্ডলি, এ তো ডব্লিউবিসিএস এর বা সমস্ত পরীক্ষার প্রিয় প্রশ্ন, হার্ডলি, এই হার্ডলি দিয়ে থাকবে, আর বাচ্চা বাচ্চা মানুষ জানে হার্ডলি এইটা থাকলে সবসময় হয়ে নয়, আর কিচ্ছু করতে হবে না, হার্ডলি থাকলে, হার্ডলি আর স্কার্সলি থাকলে আমরা সবসময় হোয়েন করব, এটা হয়ে নেবে, আর নো সু না থাকলে দেন করি। আচ্ছা, সেন্টেন্সের মানে কি হয়? হার্ডলি হ্যাড আই রিচ দ্য হল হোয়েন দ্য মিটিং, আচ্ছা হ্যাঁ, হার্ডলি হ্যাড আই রিচ দ্য হল হোয়েন দ্য প্রোগ্রাম, মিটিং না, হার্ডলি হ্যাড আই রিচ দ্য হল, যখন ইয়েটা হলে যখন পৌঁছালাম, দ্য প্রোগ্রাম স্টার্টেড, প্রোগ্রামটা তখনই শুরু হয়েছিল। আচ্ছা, এখন বলো তো যে এইখানে কোন কাজটা আগে হয়েছে, আমি আগে হলে পৌঁছেছিলাম না প্রোগ্রামটা আগে শুরু হয়েছিল? এইখানটা আমি আগে হলে পৌঁছেছিলাম, আমি আগে হলে পৌঁছেছিলাম বলেই কিন্তু এটা হ্যাড ইউজ হয়েছে। মনে রাখবে, অতীতে দুটি কাজ কমপ্লিট হয়েছে এবং একটি কাজ আগে হয়েছে, একটি কাজ পরে হয়েছে, যে কাজটি আগে হয় সেটি পাস্ট পারফেক্টে হয়, মনে থাকবে, সেটি পাস্ট পারফেক্ট, আর যদি পরে হয় সেটি সিম্পল পাস্টে হয়। তাহলে হোয়েন দ্য প্রোগ্রাম স্টার্টেড, তাহলে বোঝা গেল যখন এরকম হার্ডলি হ্যাড, তোমরা চিনবে এই হ্যাড দেখে। পাস্ট পারফেক্ট কি হয়? পাস্ট পারফেক্ট যেটা আগে হয়েছে, তাহলে আমি আগে পৌঁছেছিলাম তারপরে কিন্তু প্রোগ্রামটা শুরু হয়েছে, মানে মানেটা এরকম হয় আমি যখনই আমি যখনই হলে পৌঁছেছিলাম তখনই প্রোগ্রামটা শুরু হয়েছিল। আচ্ছা, ক্যাপ্রিসাস, আচ্ছা খুব সুন্দর, দেখো হ্যাঁ, ক্যাপ্রিসাস ডেসক্রাইব সামওয়ান হু ইজ, ক্যাপ্রিসাস কোন একটা মানুষকে ডেসক্রাইব করে যে কি, আচ্ছা যে কি, যে হচ্ছে ইম্পালসিভ এন্ড চেঞ্জেবল। দেখো ক্যাপ্রিসাস যে খুব খামখেয়ালি, যে খুব খামখেয়ালি, যে ঠিক ভালো লাগছে করবো, ভালো লাগছে না করবো না, হঠাৎ ইচ্ছে হলো, হঠাৎ আমি এদিক সেদিক গেলাম, এরকম তাকে আমরা ক্যাপ্রিসাস বলি, যে খামখেয়ালি। তো ইম্পালসিভ এন্ড চেঞ্জেবল, এইটা মানে হচ্ছে ইম্পালসিভ এন্ড চেঞ্জেবল, যে পরিবর্তন হয়, নিজের আবেগতাড়িত ভাবে পরিবর্তিত হয়, তাকে আমরা ক্যাপ্রিসাস বলে থাকি। বাদ বাকি একটাও আসে না। ওয়াইজ, ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, ওয়াইজ অ্যাডজেক্টিভ, এটা নাউন ফর্ম হচ্ছে উইজডম, জ্ঞান। আচ্ছা, প্রেডিক্টেবল, প্রেডিক্টেবল মানে জানো, প্রেডিক্ট হচ্ছে ভার্ব, যেটা হচ্ছে প্রেডিক্ট করা, ভবিষ্যৎবাণী করা, আগে থেকে কিছু বলা। প্রেডিক্টেড সিনোনিম হচ্ছে ফোরটেল, আগে থেকে কিছু বলা, প্রেডিক্ট করা, প্রফিসাই, ভবিষ্যৎবাণী করা। লজিক্যাল, লজিক্যাল মানে তোমরা সবাই জানো। তারপরে প্রশ্ন দেখো,
হ্যাঁ, দারুণ প্রশ্ন। হি আস্কড মি হোয়াট আর ইউ, হ্যাঁ খুব ভালো প্রশ্ন। দেখো প্রথম কথা বলি যে এটা একটা আস্কড মি সিম্পল পাস্টে আছে, রাইট? এইটা সিম্পল পাস্টে আছে, বাচ্চা বাচ্চা মানুষেরা সিম্পল পাস্টে আছে। তো যেহেতু এটা সিম্পল পাস্টে আছে, এই ইভেন্টটা এখানটা কখনো প্রেজেন্ট হতে পারে না। এখানটা আর আছে, এ তো ভুল, এখানটাও আর আছে, এইটা ভুল। বাদ বাকি আমার পড়ে থাকলো হোয়াট আই ওয়াজ ডুইং, হোয়াট ওয়াজ আই ডুইং। খুব সুন্দর প্রশ্ন। মনে করো এরকম একটা প্রশ্ন আছে যে আই নো হোয়াই ইউ আর ক্রাইং, CRYING। ভালো করে দেখো, আরেকটা আছে এরকম আই, সরি 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 সরি, দেখো আরেকটা আছে আই নো হোয়াই আর ইউ ক্রাইং। আরেকটা প্রশ্ন আছে, মনে করো ডু ইউ নো হোয়াই শি ওয়াজ স্যাড। এরকম একটা ওয়ার্ড আছে, ভালো করে দেখো। হ্যাঁ, তিনটে সেন্টেন্স লিখেছি। আই নো, এইটা হচ্ছে একটা মেইন ক্লজ, ভালো করে দেখো মেইন ক্লজ। হোয়াট আর ইউ ক্রাইং, এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। বাচ্চা বাচ্চা মানুষ জানে যে যখন আমরা সাবঅর্ডিনেট ক্লজ ইউজ করব, এই WH ওয়ার্ডের পরে আগে সাবজেক্ট আনবো, তারপরে আমরা ভার্ব আনবো, এটা নিয়ম। সাবঅর্ডিনেট ক্লজ যখন ইউজ করব তখন এই আগে আগে WH ওয়ার্ড, তারপরে মানে WH ওয়ার্ডের পরেই আমরা অক্সিলারি ভার্ব ইউজ করব, এরকম সেন্টেন্স কখনো ফর্ম করা যায় না। আবারও বলছি, যখন আমরা কোনো সাবঅর্ডিনেট ইউজ করব তখন আমরা আগে আগে আমি বারংবার বলছি সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে, আমি কিন্তু বলিনি মেইন ক্লজের ক্ষেত্রে, মনে রাখবে সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে আমরা আগে WH ওয়ার্ড, তারপরে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব আসে, এইটা কিন্তু খেয়াল রাখবে। তা আগে এখানে এক্ষেত্রে আমরা কি করেছিলাম, এখানটা সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব, যার জন্য এটা ভুল। ঠিক সেরকম নিয়ম এখানটা দেখো। তো এখানটা হোয়াট আই ওয়াজ ডুইং না হোয়াট ওয়াজ আই ডুইং, এইটা হবে আমাদের কারেক্ট আনসার, এইটা হবে ভুল। কারণ এই ক্ষেত্রে এইটা হচ্ছে মেইন ক্লজ, হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল। এইটা এইরকম হয় হোয়াট আই ওয়াজ ডুইং, ভালো করে দেখো। হ্যাঁ, হোয়াট আই ওয়াজ ডুইং, আগে আমরা কি করব, এইটা হচ্ছে আমাদের মেইন ক্লজ, এইটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজে আগে আমাদের WH ওয়ার্ড আসে, তারপরে সাবজেক্ট আসে, তারপরে আমাদের অক্সিলারি ভার্ব আসে, এটা কিন্তু খেয়াল রাখবে। হ্যাঁ, যে সাবঅর্ডিনেট ক্লজ আগে WH ওয়ার্ড আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব। এইবার তাহলে এখানটা নিয়ম কি হলো, ডু ইউ নো, এখানে তো সাবজেক্টের আগে চলে এসেছে অক্সিলারি ভার্ব। হ্যাঁ, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব তখন আসে মেইন ক্লজের সময়। এক্ষেত্রে ডু ইউ নো, তুমি কি জানো, আমি দেখেছো সব করা কোশ্চেন তোমাকে ক্লজ ভিডিওটা দেখতেই হবে, তুমি অবশ্যই ক্লজ ভিডিওটা দেখবে এইটার পরে। হ্যাঁ, ক্লজ দেখলে তোমার এই প্রশ্নগুলো একদম খুব ইজিলি তুমি সলভ করতে পারবে, কারোর সাহায্যের দরকারই হবে না। দেখো তো বলেছে ডু ইউ নো, এটা তো মেইন ক্লজ, হোয়াই শি ওয়াজ স্যাড, সে কেন দুঃখী। দেখো এটা সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজের পরে সাবজেক্ট এসছে। এই সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে আগে WH ওয়ার্ড, তারপরে সাবজেক্ট, তারপরে আমাদের অক্সিলারি ভার্ব এসছে, এটা কিন্তু খেয়াল রাখবে। আর এইখানটা তো জিজ্ঞাসার চিহ্ন, তো এইখানটা কি করে ফুল স্টপ হলো, এইখানটা জিজ্ঞাসার চিহ্ন হয়েছে, আমার মেইন ক্লজটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, এই ক্ষেত্রে ফুল স্টপ হয়েছে কারণ আমার মেইন ক্লজটা অ্যাসার্টিভ সেন্টেন্সে ছিল। এই ক্ষেত্রে শেষে ফুল স্টপ থাকবে না জিজ্ঞাসা চিহ্ন থাকবে, সেটা ডিপেন্ড করবে আমার মেইন ক্লজ কি। এই ক্ষেত্রে মেইন ক্লজটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই এটা ফুল স্টপ হয়েছিল। এই ক্ষেত্রে মেইন ক্লজটা হচ্ছে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই কিন্তু এটা ইন্টারোগেটিভ সাইন হয়েছে। বোঝা গেল? এই ক্ষেত্রে এটা মেইন ক্লজ, আর এইটা হচ্ছে এইটা মেইন ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজে আমি আবারও বলছি আগে WH ওয়ার্ড আসবে, তারপরে সাবজেক্ট আসবে, তারপরে আমাদের অক্সিলারি ভার্ব আসবে। এই কনসেপ্টের উপর তুমি যে পরীক্ষায় দাও না কোনো একটা কোশ্চেন থাকবেই। দেখো তারপরেরটা দেখো। আচ্ছা, পরেরটা বলেছে 13 বলেছে চুজ দ্য কারেক্ট প্রিপজিশন। বাহ, এটা বাচ্চাদের নিয়ম। আচ্ছা, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে গ্রামার বই আছে সেই গ্রামার থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আর ফ্রেজাল ভার্ব পুরো টানা মুখস্থ করো, ও কোনো বাদ দেওয়া যাবে না। যে কটা আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আর ফ্রেজাল ভার্ব A to Z মুখস্থ রাখতে হবে, ওইখান থেকে পরীক্ষায় একটা প্রশ্ন থাকবেই, একটা না, প্রায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আর ফ্রেজাল ভার্ব নিয়ে প্রায় 5টা প্রশ্ন পরীক্ষা থাকবে তোমার। তো গিভ অ্যান এক্সাম্পল পার্টিনেন্ট, পার্টিনেন্টের সাথে প্রিপজিশন সবসময় টু হয়। পার্টিনেন্ট মানে কি, পার্টিনেন্ট মানে প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক 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 মানে জানো যে প্রাসঙ্গিক যেটা হচ্ছে
ওটার সাথে সামঞ্জস্য। তো গিভ অ্যান এক্সাম্পল পার্টিনেন্ট টু দ্য কেস, এই কেসের সাথে প্রাসঙ্গিক এরকম একটা তুমি এক্সাম্পল দাও। হ্যাঁ, তো এটা পার্টিনেন্টের সাথে প্রিপোজিশন টু হয়। তারপরে বসে দেখো, আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। আন্ডারলাইন ওয়ার্ড, আচ্ছা অ্যালং, দারুণ ব্যাপার। দেখো অ্যালং এখানটা জিনিসটা কি, আচ্ছা তার আগে আমরা একটু জানি অ্যাডজেক্টিভ কি, যেটা নাউন আর প্রোনাউনকে দোষগুণ প্রকাশ করে, নাউন আর প্রোনাউনের। আচ্ছা আগে এটা বাংলা মানে দেখি, আমি দেখেছি একটি মানুষকে হাঁটতে, এটা যে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয়েছে, আমি দেখেছি একটি মানুষকে হাঁটতে অ্যালং দ্য রোড, রোড বরাবর। তো যখন রোড বরাবর হাঁটছে তখন আমরা এটা প্রিপোজিশন করব। নিয়মটা হলো দাদা, মনে রাখবে সবসময় ALONG অ্যালং, এইটা যদি কোনো নাউন ক্যারি করে, এইটা যদি কোনো নাউন ক্যারি করে তখন আমরা এই অ্যালংটা হয় প্রিপোজিশন, তখন এই অ্যালংটা হয় প্রিপোজিশন, মনে রাখবে। অ্যালং এর পর যদি কোনো নাউন থাকে সেটা হয় প্রিপোজিশন, অ্যালং এর পর যদি নাউন না থাকে তখন সেটা হয় অ্যাডভার্ব। যেরকম মনে করো এরকম একটা প্রশ্ন যদি আমি লিখি যে ব্রিং, মনে করে আমি লিখছি ব্রিং ইওর, এটা জায়গা হবে না দাঁড়াও, হ্যাঁ দেখো, আচ্ছা আরেকটা সহজ একটা এক্সাম্পল দিই, দেখো যদি সহজ একটা এক্সাম্পল যদি আমরা, হ্যাঁ এটা একটু উপরে তুলে দিই, দেখো হ্যাঁ দেখো এইরকম, হি টোল্ড, এই ওয়ার্ডটা দিয়েই দেবো, ওয়ার্ড দিয়ে এক্সাম্পলটা, হি টোল্ড মি টু, হ্যাঁ টু ওয়াক অ্যালং, ALONG। এইখানে জানো কি মানে হয়, মানেটা এরকম হয়, হি টোল্ড মি, সে আমাকে বলেছিল টু ওয়াক অ্যালং, মানে তার সাথে হাঁটতে বলেছিল। হি টোল্ড মি, সে আমাকে বলেছে টু ওয়াক অ্যালং, তার সঙ্গে। যখন মনে করো কোনো কোম্পানি দেওয়া হয়, যখন কোনো কোম্পানি দেওয়া হয় তখন আমরা অ্যালং ইউজ করি, সঙ্গ দিচ্ছে, যে তার সঙ্গে হাঁটতে বলেছিল, তখন আমরা এই অ্যালংটা কিন্তু অ্যাডভার্ব হয়। এই ক্ষেত্রে এই অ্যালং কিন্তু অ্যাডভার্ব হয়, হ্যাঁ, যেতে সে তার সঙ্গে হাঁটতে বলেছিল। কিন্তু অ্যালং এর পর যখন এরকম কোনো ডিরেক্ট নাউন, আবার বলছি অ্যালং এর সাথে ডিরেক্ট নাউন আর কিচ্ছু থাকবে না, তখন সেটা প্রিপোজিশন, তখন সেটা অ্যালং কিন্তু প্রিপোজিশন হয়। হ্যাঁ, এটা সে রাস্তা বরাবর হাঁটছিল, তাহলে বোঝা গেল অ্যালং। আচ্ছা অ্যালং আরো যখন অ্যাডভার্ব হয়, অ্যালং আর অ্যাডভার্বের ক্ষেত্রে কোনো মুভমেন্ট, কোনো গো এর সাথে যখন আমরা অ্যালং ইউজ করি তখন মুভমেন্ট ইন্ডিকেট করা হয়। হ্যাঁ, মুভমেন্ট ইন্ডিকেট করা, কোনো কোম্পানি দেওয়া, তখন আমরা এই অ্যালংটা অ্যাডভার্ব হিসেবে ইউজ করে থাকি। আর মনে রাখবে অ্যালং প্লাস নাউন এটা প্রিপোজিশন, তাই এইটা আমাদের প্রিপোজিশন। এর উপরে একটা প্রশ্ন পরীক্ষা থাকবে, এই রিসেন্ট যে গ্রুপ সি পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু এই পার্ট অফ স্পিচের উপর একটা প্রশ্ন এসেছিল। আর পিএসসি মোস্ট ফেভারিট টপিক হচ্ছে পার্ট অফ স্পিচ, সেখান থেকে একটা প্রশ্ন দেবেই, কেমন দেখ। এটা হচ্ছে একটা ইডিয়মস, টু বার্ন ওয়ান্স বোটস, টু ট্রাভেল অ্যাব্রড, টু ডিস্ট্রয় অল মিনস অফ রিট্রিট, টু টেক এ রিস্ক ইন ওয়াটার, টু সেলিব্রেট ভিক্টরি। এইটা হবে আমাদের অপশন বি। হ্যাঁ, টু ট্রাভেল অ্যাব্রড, টু ট্রাভেল অ্যাব্রড মানে যেটা দূরে কিছু ট্রাভেল করা। টু টেক এ রিস্ক ইন ওয়াটার, জলের মধ্যে কোনো রিস্ক নেওয়া। আর টু সেলিব্রেট ভিক্টরি মানে হচ্ছে, ভিক্টরি মানে কি জয়, ভিক্টরি জয়, কোনো জয় সেলিব্রেট করা। এর মধ্যে কোনটা হবে না, কোনোটাই হবে না, হবে হচ্ছে অপশন বি, যেটা মানে হচ্ছে টু ডিস্ট্রয় অল মিনস অফ রিট্রিট, ফিরে আসার সমস্ত উপায়গুলো শেষ করে দেওয়া, সেটাকে আমরা বলি টু বার্ন ওয়ান্স বোটস। বোঝা গেল, টু বার্ন ওয়ান্স বোটস মানে হচ্ছে ফিরে আসার সমস্ত উপায়, এখানটা মিন্স মানে কিন্তু উপায়। হ্যাঁ, টু ডিস্ট্রয় অল মিনস অফ রিট্রিট, ফিরে আসার সমস্ত উপায়গুলো নষ্ট করে ফেলা, শেষ করে ফেলা, তখন আমরা টু বার্ন ওয়ান্স বোট, এই টু বার্ন ওয়ান্স বোটস এই ইডিয়মসটা ইউজ করে থাকি। কেমন, তারপরেরটা দেখো, হ্যাঁ কি বলেছে, চুজ দ্য ইনডিরেক্ট স্পিচ অফ দ্য ফলোইং সেন্টেন্স। সাবাস, তোমরা এই চ্যানেলে আমি ন্যারেশন চেঞ্জের ভিডিও লিংকটাও দিয়ে দেবো, তোমরা অবশ্যই ন্যারেশন চেঞ্জ ভিডিওটা দেখো। হ্যাঁ, আর ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কতটা ডেপথে এই চ্যানেলে যা শেখানো হয় সমস্ত কিছু কতটা ডেপথ নিয়ে শেখানো হয়। দেখো এইটা ন্যারেশন চেঞ্জ আমাকে করতে বলেছে, একটা কি দুটো ন্যারেশন চেঞ্জ, একটা কি দুটো ভয়েস চেঞ্জ তোমাদের বিসিএস প্রিলিমিনারিতে আসবে। দেখো, তো বলেছে শি সেড টু মি ওয়্যার ইউ লাস্ট নাইট, সে আমাকে বলেছিল গত রাতে তুমি কোথায় ছিলে। তো দেখো প্রথম কথা আমরা জানি যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, ইন্টারোগেটিভ সাইন দেওয়াই আছে। তো ইন্টারোগেটিভ সাইন আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে লিঙ্ক আর কখনোই দ্যাট হয় না,
তো প্রথমেই এই অপশনটা বাদ চলে গেল। এইবার দেখো এখানটা ওরা কি ইউজ করছে, ইফ। হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ হয় কখন হয়, যখন কোনো ডব্লিউএইচ ওয়ার্ড থাকে না। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি ডব্লিউএইচ ওয়ার্ড না থাকে তখন আমরা ইফ ইউজ করব, কিন্তু এক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ড আছে, তাহলে এইটাই লিঙ্কার ওয়ার্ড হবে। এইটা কখনোই এখানে লিঙ্কার ওয়ার্ড হবে না, তো আমাদের এই অপশনটাও ভুল। এইবার দেখো আমরা একটু আগেই শিখেছি, আচ্ছা না এটা অন্য প্যাটার্নে দিয়েছে, ঠিক আছে। শি আস্কড মি হোয়ার আই ওয়াজ দ্য প্রিভিয়াস নাইট, ওয়ার ইফ, হ্যাঁ দারুণ প্রশ্ন। দেখো মনে রাখবে সবসময় যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব, এইটাকে কি বলে, এটা রিপোর্টেড স্পিচ বলে। রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্বগুলো থাকে সেগুলো চেঞ্জ করার কিছু নিয়ম আছে। এবার দেখো এইটা তো পাস্ট টেন্স আছে সেড, যদি তোমার রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করি। এই তো এবার এটা রিপোর্টিং ভার্ব তো পাস্ট টেন্সে আছে, রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, ভার্বের যেটা পরিবর্তন হবে। ভালো করে দেখো, যদি এইটা এম, এটা খাতায় লিখে রাখো, হ্যাঁ, যদি এইটা এম ইজ আর থাকে তাহলে এইটা কি হবে, ওয়াজ ওয়ার হবে, ওয়াজ ওয়ার হবে। খুব ভালো ব্যাপার। যদি কখনো যদি এটা ওয়াজ ওয়ার থাকে, যদি এইটা যদি সরি দেখো দেখো যদি এইটা যদি কখনো এরকম যদি ওয়াজ ওয়ার থাকে, ওয়াজ ওয়ার থাকলে কি হবে, ভালো করে দেখো, ওয়াজ ওয়ার থাকলে আমাদের পড়তে হবে হ্যাড বিন। আর কিচ্ছু আমাদের নিয়ম মনে রাখা দরকার নেই, বোঝা গেল? আবারও বলছি, যদি কখনো আমাদের এম ইজ আর থাকে আমরা ওয়াজ ওয়্যার করব, আর যদি কখনো ওয়াজ ওয়্যার থাকে তাহলে আমরা হ্যাড বিন করবো, আর কিচ্ছু নিয়ম মনে রাখতে হবে না। তাহলে দেখো এইখানটা ওয়াজ ছিল, ওয়াজ হবে না, এইখানটা আমাদের এইটা হবে কারেক্ট অ্যান্সার, এইটা ভুল। সে আস্কড, আমাকে জিজ্ঞাসা করেছিল হোয়ার আই হ্যাড বিন দ্য প্রিভিয়াস, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট হয়, এটা বাচ্চা বাচ্চা মানুষ জানে। আরেকটা নিয়ম দেখো মনে রাখবে, যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করব সেই একই নিয়ম, আগের ক্লজের যে নিয়মটা ছিল, এখানটা এইটা হচ্ছে মেইন ক্লজ আর এইটা সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে। তো সাবঅর্ডিনেট ক্লজ যখন শুরু হয় ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আসে এই ইয়েটা, সাবজেক্টটা। এই যে ওয়্যার ইউ, এখানে ইউটা তো সাবজেক্ট, তো ওয়্যার ইউটা আগে আসবে, তারপরে আমাদের অক্সিলারি ভার্বগুলো আসবে, তাই হয়েছে। তাহলে এটা মানে কি হয়, শি সেড টু মি, শি আস্কড মি, হোয়ার ওয়্যার ইউ লাস্ট, তুমি গতরা কোথায় ছিলে, এখানটা তুমি মানে কি আমি, তাই কিন্তু এখানটা আই হয়েছে। আবারও বলি, সে আমাকে জিজ্ঞাসা করলো যে গত রাতে তুমি কোথায় ছিলে, আমাকে কেউ জিজ্ঞাসা করছে গত রাতে তুমি কোথায় ছিলে, তুমি মানে কি আমি, তাই জন্য হলো শি আস্কড মি হোয়ার আই হ্যাড বিন দা প্রিভিয়াস নাইট, লাস্ট নাইট থাকলে দা প্রিভিয়াস নাইট হয়, কেমন? তারপরে প্রশ্ন দেখো, আচ্ছা এইটা দিয়েছে ইউ মাস্ট গেট রিড ড্যাশ দ্য প্রবলেম, এইটা বাচ্চা বাচ্চা মানুষ জানে, এটা অফ হবে। কেন অফ হবে দেখো, রিড, আচ্ছা রিড হচ্ছে এটা একটা মেন, রিড, এই রিড হচ্ছে মানে রিড আলাদা একটা ভার্ব, মানে রিড নিজে একটা ভার্ব। রিড যখন ভার্ব হিসেবে ইউজ হয় তখন এটা মানে হচ্ছে কিছু মুক্ত করা, কোনো কিছু মুক্ত করা, তখন আমরা রিড ইউজ করি। কিন্তু এই ক্ষেত্রে গেট রিড অফ, গেট রিড অফ মানে হচ্ছে কোনো কিছু থেকে আমি মুক্তি পাচ্ছি, গেট মানে কি পাওয়া। তো বলছে ইউ মাস্ট গেট রিড অফ দ্য প্রবলেম, তোমাকে এই প্রবলেম থেকে মুক্তি পেতে হবে। গেট রিড অফ, এটা কিন্তু মনে রাখবে, গেট রিড অফ মানে হচ্ছে মুক্তি পাওয়া, আর এইটা হয় সবসময় সিঙ্গেল এফ, কখনো কিন্তু ডবল এফ হয় না, কেমন? তারপরে প্রশ্ন দেখো, আচ্ছা চুজ দ্য কারেক্ট কমপ্লেক্স সেন্টেন্স, বাহ এটা তো আরো ব্যাপার, এটাও দেখছো ক্লজ, ক্লজ ছাড়া গতি নেই কিন্তু, হ্যাঁ ভালো করে মনে রাখো। আমরা বাচ্চা বাচ্চা মানুষ যারা আছি তারা সবাই জানি সিম্পল সেন্টেন্সে কিন্তু একটা ক্লজ হয় যেটা হচ্ছে মেইন ক্লজ, সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ হয় যেটা হচ্ছে মেইন ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে, সরি দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে কি হয়, দুটি ক্লজ, আগে দেখি দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে একটা মেইন ক্লজ হয়, তার সাথে সাবঅর্ডিনেট ক্লজ হয়। এবার মনে রাখবে এই সাবঅর্ডিনেট ক্লজ একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, আনলিমিটেড থাকতে পারে, কিন্তু মেইন ক্লজ সারা জীবনে একটা সেন্টেন্সে একটাই হয়, বুঝতে পেরেছো? মেইন ক্লজ সারা জীবনে একটা সেন্টেন্সে একটাই মেইন ক্লজ হবে। কোন এমন পৃথিবীতে কোন সেন্টেন্স গঠন হতে পারে না যে সেন্টেন্সে একটার বেশি মেইন ক্লজ থাকে, বুঝতে পেরেছো? এইবার দেখো, এবার দেখো তাহলে তাহলে কমপ্লেক্স সেন্টেন্স আমরা কি করি, কমপ্লেক্স সেন্টেন্স একটা মেইন ক্লজ আর তার সাথে একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে কি, এখানে লেখার জায়গা নেই, আচ্ছা ঠিক আছে আমি এটা একটু উপরে তুলে দিই, আমরা তো জানি যে এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে,
তো আমরা যদি উপরে তুলে দিই তাহলে দেখো কম্পাউন্ড সেন্টেন্স লিখে রাখো এই নিয়মগুলো, হ্যাঁ দেখো কম্পাউন্ড সেন্টেন্সে COMPOUND কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেট ক্লজ হয়, কোঅর্ডিনেট ক্লজ হয়। এই যে মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, এই জিনিসগুলো কি কি করে আইডেন্টিফাই করব, কখন কি করে ইউজ করব, ওই ক্লজ ভিডিওটা দেখো, তোমরা সমস্ত কিছু জানতে পারবে। এবার দেখো তাহলে আমি জানি কি জানি যে সিম্পল সেন্টেন্সে একটা মেইন ক্লজ হয়, কমপ্লিট সেন্টেন্সে একটা মেইন ক্লজ, একাধিক সাবঅর্ডিনেট ক্লজ, আর কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেট ক্লজ হয়। এইবার দেখো, এইবার আমাকে কি করতে বলেছে, আমাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। তো বলছে চুজ দ্য কারেক্ট কমপ্লেক্স সেন্টেন্স অফ দ্য গিভেন সেন্টেন্স। হ্যাঁ, এই যে এই সেন্টেন্সটা যে দেওয়া আছে এইটার কারেক্ট কমপ্লেক্স সেন্টেন্স কোনটা হবে সেটা আমাকে দেখতে হবে। তো কমপ্লেক্স সেন্টেন্সে একটা মেইন ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। দেখো এর আগে আমরা একটা এক্সাম্পল এখানটা করেছিলাম না, সেইটার উপর বেস করে প্রশ্নটা দেওয়া হয়েছে। দেখো, ক্যান ইউ টেল মি হোয়ার ডিড শি লিভ? বাচ্চা বাচ্চা মানুষ জানে যে যখন সাবঅর্ডিনেট ক্লজ যখন শুরু হয়, তখন এই সাবজেক্টের আগে কোনোদিন ডিড আসতে পারে না, মনে রাখবে। সাবঅর্ডিনেট ক্লজ যখন শুরু হয় তখন সাবজেক্টের আগে কখনো অক্সিলারি ভার্ব আসতে পারে না। আচ্ছা, প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল ক্যান ইউ টেল মি হার অ্যাড্রেস? তুমি কি আমাকে বলতে পারো তার ঠিকানা? এইবার দেখো তার পরের অপশন গুলো দেখি। যখন আমরা সাবঅর্ডিনেট ক্লজ করি বা কোনো ক্লজ ডব্লিউ সঙ্গে শুরু হয়েছে, এটা ক্লজ হচ্ছে। কোনো ক্লজ কখনো শুধুমাত্র সাবজেক্ট থাকবে এরকম হতে পারে না। ক্লজ মানে কি? ক্লজ মানে সাবজেক্ট প্লাস ভার্ব। এটা তো আমরা জানি যে ক্লজ মানে সাবজেক্ট প্লাস ভার্ব, একটা ফিনাইট ভার্ব থাকবে। তো এক্ষেত্রে কি এটা শুধু সাবজেক্ট? এটা কখনোই হতে পারে না, ভার্ব নেই। আবার ঠিক এইটাও ঠিক সেম ভুল, দেখো সাবজেক্টের আগে ভার্ব চলে এসেছে, তাহলে এইটাও আমাদের ভুল অ্যান্সার। আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? বি, ক্যান ইউ টেল মি? তুমি কি আমাকে বলতে পারো হোয়ার শি লিভস? সে কোথায় থাকে? তাহলে এইটা যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে পড়ি তাহলে এইটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। আরেকটা জিনিস তুমি সবসময় মনে রাখবে, যখন এগুলো সব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আন্ডার আসে। তোমরা যারা মাধ্যমিকে যখন তোমরা পড়তে বা এই যে একদম পুরো 6 থেকে শুরু হয়ে যায়, 6 থেকে 12 পর্যন্ত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটা আমাদের শিখতে হয়। একটা সেন্টেন্সে আমরা ট্রান্সফার করি। এইবার মনে করো এবার এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের চ্যাপ্টারের আন্ডারে আসে। এবার মনে রাখবে সবসময় যখন আমরা এরকম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব, সেন্টেন্সের মানে কোনো চেঞ্জ করা যাবে না। সেন্টেন্সের মানে তুমি যদি চেঞ্জ করে ফেলো তাহলে সেন্টেন্সটা পুরো গেল, ভুল। দেখো এবার তাহলে বলেছে ক্যান ইউ টেল মি অ্যাড্রেস? তুমি কি আমাকে তার অ্যাড্রেসটা বলতে পারো? তো আমাদের এটাই বোঝায় যে ক্যান ইউ টেল মি হোয়ার শি লিভস? সে কোথায় বসবাস করে। তাহলে বোঝা গেল যে তুমি যদি অপশন এলিমিনেট করতে পারো কত সুন্দরভাবে আমাদের অ্যান্সার গুলো হয়। কেমন? আচ্ছা, তারপরে বসে দেখো, কাম এন্ড সিট ড্যাশ মি, আসো এবং বসো। কি হতে পারে? সিটের পরে বিসাইড মি, আমার পাশে, রাইট? কাম এন্ড সিট বিসাইড মি, আসো এবং বসো আমার পাশে। আচ্ছা, বিসাইডস মানে কি? বিসাইডস এইটার বাংলা মানে এটা মুছে দিই এখন। হ্যাঁ দেখো, বিসাইডস এইটা মানে কি? বিসাইডস মানে হলো এছাড়াও। বিসাইডস মানে হলো এছাড়াও। টুয়ার্ডস মানে কি? টুয়ার্ডস মানে হচ্ছে দিকে। আচ্ছা, তোমরা দেখবে কখনো টু ওয়ার্ড থাকে, আবার কখনো এস থাকে না। মনে করো এইরকম থাকে। আচ্ছা, মনে করো এইটাই মাঝে মাঝে এরকম থাকে, TOWARD। দেখো TOWARD, এইখানটা কখনো এস থাকে, কখনো এস থাকে না, দুটোই কারেক্ট। যখন এবার দেখো এই এসটা কখন থাকে? এসটা থাকে ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে। ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে আমরা এস ইউজ করি, ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে আমরা টু ওয়ার্ডস ইউজ করি, আর আমেরিকান ইংলিশের ক্ষেত্রে আমরা টু ওয়ার্ড ইউজ করি। মানে দুটোরই এক, আমরা দুটোই ইউজ করি। আমরা ব্রিটিশ আর আমেরিকান দুটো ইংলিশে ইউজ করে থাকি। হ্যাঁ, তো মনে রাখবে টু ওয়ার্ডস এটা ইয়েস কখন হয়? ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে। আর টু ওয়ার্ড কখন হয়? আমেরিকান ইংলিশের ক্ষেত্রে। আর টু ওয়ার্ড এটা বাংলা মানে কখন ইউজ করা হয়? টুয়ার্ডস এর দিকে। অফ মানে কি? অফ মানে হলো এর বোঝায়, এ। যেরকম মনে করো যদি বলা হয় এরকম একটা সেন্টেন্স, আই নো দ্য নেম অফ দ্য বয়। মনে করো যদি এরকম একটা সেন্টেন্স লিখি, আই নো দ্য নেম অফ দ্য বয়, এইটার বাংলা মানে কি হয়? দেখো, এইটার বাংলা মানে হলো আই নো, আমি জানি, দ্য নেম অফ দ্য বয়, ছেলেটির নাম জানি। এই অফ মানে হচ্ছে এর, বোঝা গেল? আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, হ্যাঁ, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। শাবাশ, দারুণ ব্যাপার। তো বলেছে ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার, তুমি তোমার ডিনারটা করেছো। খুব সুন্দর। দেখো এটা কোন টেন্সে আছে?
প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? প্রেজেন্ট পারফেক্ট গঠনটাকে লিখি, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। সাবজেক্ট হ্যাভ হ্যাজ V3 অবজেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। এটা এই হ্যাভ হ্যাজ এর এই হ্যাভ আর V3 এইটা হচ্ছে এখানটা হ্যাডটা কিন্তু V3 অক্সিলারি ভার্ব নয় কিন্তু, মনে রাখো। ইউ হ্যাভ হ্যাড এ ডিনার মানে তুমি তোমার ডিনারটা করেছো। আচ্ছা যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করি তাহলে এটা তো ডু চলে আসলো কি করে, কবে থেকে আবার ডু আসলো? আচ্ছা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স করলে তো এই হ্যাভ হ্যাজটা বাইরে আসে, তাই না? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করি এই হ্যাভ হ্যাজ এর যে কোনো একটা সাবজেক্টের আগে আনতে হবে। আর ডু কোন টেন্স হয়? ডু তো সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়, তো এটা হবে না। এর ডিড আবার কোথা থেকে আসলো? ডিড তো কখনো হবেই না। ডিড কোন টেন্সে হয়? সিম্পল পাস্ট টেন্সে হয়। এইবার দেখো এইখানে দুটো আছে। হ্যাড আবার কোথা থেকে আসলো? এখানটা তো অক্সিলারি ভার্ব ছিল তো হ্যাভ, তাহলে আমাকে হ্যাভ আনতে হবে নাকি হ্যাড আনতে হবে। বোঝা গেল? এখানে হ্যাড কখনো হবে না। আমার অক্সিলারি ভার্ব কি ছিল? হ্যাভ ছিল। একদম সিম্পল ভাবে হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার। বোঝা গেল কতটা ইজি? আচ্ছা তারপরে প্রশ্ন দেখো, হি ডিলস, আচ্ছা হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস। খুব সুন্দর, বাচ্চা বাচ্চা মানুষ জানে। ডিল উইথ কখন হয়? যখন কোনো ব্যবহার বিহেভিয়ারের ক্ষেত্রে। আর ডিল ইন কখন হয়? বিজনেস পারপাসে। এই সবকটা প্রিপোজিশন কোন সালে এসেছিল? ডব্লিউবিসিএস 2020 সালে। তাড়াতাড়ি করি, হ্যাঁ এটা মুখস্থ করে বিষয়, তাড়াতাড়ি করা যাবে। হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস। গুডস মানে কি? গুডস মানে হচ্ছে পণ্য, আর গুড GWD গুড মানে কি? ভালো। হি ইজ এ গুড বয়। আচ্ছা তো হি ডিলস ইন কসমেটিক গুড। ডিলস ইন মানে হচ্ছে বিজনেস, আর ডিল উইথ হচ্ছে ব্যবসা করা হয়। হ্যাঁ তো এখানে তো সরি ডিল ইন হচ্ছে বিজনেস ব্যবসা করা, আর ডিল উইথ হচ্ছে ব্যবহার করা হয়, বিহেভিয়ার। তো এখানে তো কসমেটিক গুড ব্যবসা করা বোঝাচ্ছে, যার জন্য আমাদের ডিল ইন হবে। উই স্যাট ড্যাশ দ্য শেড। আচ্ছা এটা খুব ভালো একটা কনসেপ্ট, এই প্রশ্নটা প্রায় প্রতি পরীক্ষায় আসে। দেখো আমরা কি করি? আমরা ছায়ার মধ্যে বসি, আমরা ছায়ার নিচে বসি না। মনে করো গাছ আছে, গাছের ছায়া আছে, আমরা ছায়ার মধ্যে বসি, ছায়ার নিচে বসি না। তো যখন ছায়ার মধ্যে বসি তাহলে মধ্যে বসা কি করব? আমরা ইন করব, রাইট? এইবার মনে করো যদি কেউ গাছের নিচে বসে আছে, হি স্যাট, সে বসেছিল আন্ডার দ্য ট্রি, গাছের নিচে। এখন আরেকটা প্রশ্ন আছে দাদা, আন্ডার মানেও নিচে, বিলো মানেও নিচে, কিন্তু কখন কোনটা ইউজ করা হয়? মনে করো এরকম একটা জিনিস, মনে করো এরকম একটা জিনিস আছে, কোন একটা জিনিস এইখানটা আছে, এইখানটার জিনিসটা কোন একটা জিনিস এইখানটা আছে, একদম ডিরেক্ট। যখন ডিরেক্ট থাকে তখন আমরা আন্ডার করি। ডিরেক্ট মানে হচ্ছে যখন কোনো একদম যখন ডিরেক্টলি যখন থাকে তখন আন্ডার। এই জিনিসটার একদম ডিরেক্ট এর নিচে কোনো জিনিস আছে তখন আমরা আন্ডার করব। মানুষটা গাছের নিচে একদম ডিরেক্ট সোজাসুজি গাছের নিচে বসছিল তখন আন্ডার করবো। আচ্ছা বিলো কখন হয়? মনে করো এরকম একটা কোন একটা জিনিস আছে, এরকম কোন একটা জিনিস আছে, কোন একটা জিনিস এইখানটা আছে বা এইখানটা আছে বা এইখানটা আছে, ডিরেক্ট নেই, এদিক ওদিক ভাবে আছে, তখন আমরা বিলো ইউজ করি। বিলো ইউজ করি যে মনে করো কোনো সারফেসের নিচে কিছু আছে, কোনো সারফেসের নিচে আছে, সে যেখানে খুশি থাকতে পারে কিন্তু সেটা ওর নিচে, ওর পজিশন বোঝাচ্ছে যে নিচে আছে, তখন আমরা বিলো ইউজ করি। আর আন্ডার ইউজ করি আমরা একদম সোজাসুজি নিচে, কেমন? আচ্ছা ক্যান নট কোপ, আচ্ছা এর বাচ্চা বাচ্চা মানে জানে অ্যাপ্রোপ্রিয়েশন কোপ উইথ হয়। হ্যাঁ কোপ উইথ, কোপ উইথ মানে হচ্ছে কোনো কিছু আমরা বলতে পারো টলারেট করা। প্রেশার বলছে হি ক্যান নট কোপ দিস প্রেশার, সে এই প্রেশারটা নিতে পারছে না, এই প্রেশারটা সে আর হ্যান্ডেল করতে পারছে না, নিতে পারছে না, তখন আমরা খুব স্ট্রাগল করা হয়। হ্যাঁ জেনারেল মনে রাখবে কোপ উইথ কোনো কিছুর সাথে আর পারছি না, ওইটা আমি আর অ্যাকসেপ্ট করতে পারছি, টলারেট করতে পারছি না, তখন আমরা কোপ উইথ ইউজ করে থাকি। তারপরে প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য টাইম বাই। বাই কোথায়? এই যে বাই, এটা বাচ্চা বাচ্চা মানুষ জানে, পিএসসি সব থেকে প্রিয় প্রশ্ন। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, প্রতি পরীক্ষা আসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন মুখস্থ রেখো কেমন, যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। তারপরে দেখো পরে প্রশ্ন, হ্যাঁ বলেছে চেঞ্জ ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস, মেনি থিংস ক্যান বি অ্যাকমপ্লিশড বাই এ লিটল এফর্ট। এটা ফুল স্টপটা দিতে ভুলে গেছিলাম। তো বলছে অনেক জিনিস অ্যাকমপ্লিশ করা যেতে পারে একটা ছোট্ট একটা এফর্ট দিয়ে, এর মধ্যে কোনটা আমাদের অ্যান্সার হবে সেটা আমাকে করতে হবে। দেখো প্রথম কথা, যখনই তোমাকে ভয়েস চেঞ্জ করতে দেবে আগে দেখবে যে অ্যাক্টিভ ভয়েস আছে না প্যাসিভ ভয়েস আছে। এখানটা বাচ্চা বাচ্চা মানুষ জানে, দেখো যে ক্যান বি তার সাথে V3, ক্যান বি V3, তাহলে এটা প্যাসিভ ভয়েস আছে।
মনে রাখবে ক্যান বি, শ্যাল বি, উইল বি, তার সাথে ভি3 আছে, তাহলে এটা প্যাসিভ ভয়েস আছে। তো প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস আমরা করব, কি করে করা যায় দেখো। দেখো খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে। তার আগে এইটা করার আগে আমরা অন্য একটা প্রশ্ন সলভ করি। মনে করো এরকম একটা ইয়ে আছে, দ্য প্রবলেম উইল বি সলভ, SOLVED। এইটা মানে কি, প্রবলেমটা সলভ করা হবে। কিন্তু দেখো দাদা এইখানটা কোনো অবজেক্ট দেওয়া নেই। কিন্তু আমরা তো যদি কি অবজেক্ট দেওয়া থাকে, মনে করো যদি এই প্রশ্নটা যদি এরকম থাকতো, দা প্রবলেম উইল বি সলভড বাই রাম, এরকম একটা প্রশ্ন আছে। ভালো করে দেখো, হ্যাঁ দেখো, দ্য প্রবলেম উইল বি সলভ, প্রবলেমটা সলভ করা হবে। তো যখন আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব, এই অবজেক্টটা আমরা সামনে নিয়ে আসি, রাম উইল সলভ দ্য প্রবলেম। কি করে করলাম দেখো, ভালো করে দেখো, এইটা কি আছে, সিম্পল ফিউচারে প্যাসিভ আছে, কি দেখে বুঝলাম, শ্যাল উইল বি তার সাথে ভি3, এটা সিম্পল ফিউচারে প্যাসিভের কনস্ট্রাকশন। শ্যাল উইল তার সাথে বি তার সাথে ভি3, সিম্পল ফিউচারে প্যাসিভের কনস্ট্রাকশন। তোমরা ভয়েস চেঞ্জের ভিডিওটা অবশ্যই দেখো, হ্যাঁ। তো যখন আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব, আমরা রাম সামনে নিয়ে আসলাম, শ্যাল উইল বির জায়গায় শুধু শ্যাল উইল লিখবো, তার সাথে ভি1, তারপরে এই অবজেক্টটা, এইখানটা সাবজেক্টটা ছিল, দেখো এই ক্ষেত্রে এটা সাবজেক্ট ছিল, সাবজেক্টটা এই বসে ডিরেক্ট হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে দেখো বাই রাম বাই সাম তো কিছু দেওয়া নেই, যখন কিছু দেওয়া থাকবে না তখন আমরা এটা সামওয়ান করতেই পারি। সামওয়ান, এখানে সামওয়ান, অনেকে সামওয়ান করতে পারে, অনেকে দে করতে পারে, যে কোনো কিছু একটা করলেই হয়। দে উইল সলভ দ্য প্রবলেম, they will solve the problem, বা someone will solve the problem, যে কোনো কিছু একটা করলেই হলো। এইবার তাহলে দেখো, যখন এটা কখন করব, যখন এই পাশে এই কাজটা কার দ্বারা করা হয়েছে কিছু বলে দেওয়া নেই। মনে রাখবে যখন এই কাজটা কার দ্বারা করা হয়েছে সেটা বলে দেওয়া নেই, তখন কিন্তু আমরা এইটা করব। ঠিক সেম জিনিস কিন্তু এইখানটা আছে, দেখো একদম বাচ্চা বাচ্চা মানুষ বুঝতে পারবে, দেখো হ্যাঁ ঠিক সেম জিনিস আছে। দেখো many things can be accomplished by a little effort, এটা ভেবো না যে লিটল এফর্ট এটা অ্যাকমপ্লিশ করেছে, কেউ একজন অনেক কাজ করতে পারে, এটা কোনো বাই লিটল এফর্ট মানে কি, লিটল একটু অল্প চেষ্টার দ্বারা অনেক কিছুই অ্যাকমপ্লিশ করা যেতে পারে, হ্যাঁ। কিন্তু তার মানে ওই অল্প চেষ্টা ওইটা সাবজেক্ট নয়, কিন্তু এখানটা অল্প চেষ্টার দ্বারা, কিন্তু এটা এইটা ভার্ব কিন্তু ও কমপ্লিট করছে না, এটা কিন্তু খেয়াল রাখবে। এবার দেখো, তাহলে এখানটা বাই রাম বাই শাম কিছু নেই, আমরা দে ইউজ করতে পারি, আমরা ওয়ান যে কোনো একটা ইউজ করতে পারি, তাহলে দুটোই কারেক্ট। এইবার আমরা যখন ভয়েস চেঞ্জ করবো, ক্যান থাকলে ক্যানই আসে, ক্যান থাকলে কখনোই কুড আসে না, যার জন্য এই অপশনটা বাদ হয়ে গেল। তারপর দেখো ক্যান এটা তো হবেই না, কারণ মডাল অক্সিলারি ভার্বের পর সবসময় আমাদের ভি1 আসে, মডাল অক্সিলারি ভার্বের পর সবসময় ভি1 আসে। আগে দেখবে অপশন এলিমিনেট কি করে করা যায়। তারপর দেখো ওয়ান ক্যান অ্যাকমপ্লিশ, এইটা বেঁচে আছে আর এইটা বেঁচে আছে, তাহলে আমরা বাচ্চা মানুষ জানি, আমরা যদি এটা যদি সাবজেক্ট ধরি দে ক্যান অ্যাকমপ্লিশ, তাহলে অবশ্যই আমাদের এই ভার্বটার পরে মেনি থিংস আসবে। তাহলে দেখো দে ক্যান অ্যাকমপ্লিশ মেনি থিংস, তাহলে মেনি থিংস এইটা আমাদের ভার্বটার পর অবজেক্টটা, এই অবজেক্টটা চলে আসলো, আমাদের এইটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। এই অবজেক্ট যদি মনে রাখবে সবসময়, কোন সেন্টেন্সে মনে রাখবে সবসময় কোন সেন্টেন্সে ভার্বের কোন অবজেক্ট আছে, ভার্বের যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্টটা ভার্বের পরেই বসাবে, নাকি অন্য কোথাও। বোঝা গেল? যদি কোনো ভার্বের অবজেক্ট থাকে, সেন্টেন্সে এক্সিস্ট করে, তাহলে সেই অবজেক্টটা ভার্বের পরেই বসাবে। এই যে ওরা কি করেছিল এইখানটা, এই যে মেনি থিংসটা এখানে বসেছিল, যার জন্য এটা ভুল, এটা কখনোই হয় না, হ্যাঁ। এইটা আমাদের এইটাই কারেক্ট আনসার হবে, যেটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট। বোঝা গেল? আরেকটা ব্যাপার হলো, তোমাদের ইংলিশটা আরো বেশি সহজ হয়ে যায় যখন তোমরা এই ফরমেশনটা ফলো করো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি তুমি ফলো করো সবসময়, তোমার না তো ডেসক্রিপটিভ রাইটিং, না তো কোনো এমসিকিউ, কোনো কিছুতে প্রবলেম হবে না। যে আমাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকতে হবে, অবজেক্ট কোনো থাকে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাকে সাবজেক্ট ভার্ব এই কম্বিনেশনটা ফলো করতেই হবে, আর অবজেক্ট থাকলে অবজেক্টটা ভার্বের পরেই বসাবে, কেমন?
আচ্ছা, 25টা প্রশ্ন হয়ে গেছে। আশা করি তোমরা এতক্ষণ এই ভিডিওটা এনজয় করেছো আর কিছু না কিছু তোমরা অবশ্যই শিখতে পেরেছো। কেমন? তো এই চ্যানেলে এবার থেকে কন্টিনিউ ডব্লিউবিসিএস এর যে প্রিভিয়াস ইয়ারে এই ডব্লিউবিসিএস এর যে প্র্যাকটিস সেট আছে 25টা ইংলিশের কোশ্চেন আমরা সেগুলো প্র্যাকটিস করব। খুব সুন্দর করে গ্রামারের নিয়মগুলো শিখবো, জানবো, বুঝবো। কেমন? আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে, যারা ইউটিউব থেকে এতক্ষণ দেখলে তোমরা চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো আর শেয়ার, লাইক, কমেন্ট কিন্তু অবশ্যই করবে, হ্যাঁ? আর যারা ফেসবুক থেকে দেখছো তোমরা এই পেজটা অবশ্যই এক্ষুনি ফলো করে রাখো। তুমি যদি পেজটা এক্ষুনি ফলো করে রাখো তাহলে এরপরে যখন কোনো আপলোড করব কোনো ভিডিও, তুমি তোমার পেজে বা তোমার চ্যানেলে অবশ্যই সবথেকে আগে দেখতে পাবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে মন দিয়ে পড়াশোনা করো। আমাদের দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।